ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আজ রয়েছেন তরুণ গল্পকার, উপন্যাসিক এবং কবি কমলেশ কুমার। কমলেশ, তোমার একটা উপন্যাস আছে, তুমি তো এগুলো প্রেমের নানান থ্রিলার সেই কাহিনী চলে যাচ্ছে দেখতে পেলাম। মাওবাদীদের নিয়ে কোনো উপন্যাস তুমি লিখেছো? হ্যাঁ, আমার মাওবাদীদের নিয়ে একটি উপন্যাস রয়েছে, শিবাশিস দা, বারুদ কুয়াশার উপত্যকা। এটাও বারুদ কুয়াশার উপত্যকা। হ্যাঁ, এটাও দ্বীপ প্রকাশন থেকেই দ্বীপ প্রকাশিত। থেকেই বেরিয়েছে। যে এটা কি মানে তার পটভূমিকাটা কি? পটভূমিকাটা বাংলার পটভূমিকা নাকি না, ছত্তিশগড় বা? একদমই বাংলার পটভূমিকায় লেখা। বাংলায় যে মাওবাদী আন্দোলন যে সময়টা ধরে হয়েছিল, জঙ্গলমহল। জঙ্গলমহল 2004-5 সাল থেকে 11 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যে পুরো ঘটনাটা রয়েছে আর কি, সম্পূর্ণ। এবং সেখানে যা যা ঘটেছিল আমি চেষ্টা করেছি পুরোটাই ওখানে রাখার। মানে বাংলার মাওবাদী এমন কিছু আগের ঘটনা না, কিন্তু না, নকশালপন্থী আন্দোলন বড় অনেকটা হ্যাঁ, আগে। অনেকটা আগের। তুমি সেইটা নিয়েও একটা প্রেক্ষাপট করে হ্যাঁ হ্যাঁ, একটা যা উপন্যাস যা ঘটেছে কেমন? তোমার এখানে কোনো চরিত্র আছে, বিশেষ নায়ক নায়িকা এরকম কিছু আছে? এখানে ধরুন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের তৎকালীন যিনি বিরোধী দলনেত্রী ছিলেন, তারা সকলেই এসেছেন আমার এখানে, কিন্তু চরিত্রগুলোর নাম স্বাভাবিকভাবেই বদলে গেছে। এইভাবে পুরো। এবং কিষাণজি আপনার নিশ্চয়ই সকলেই শুনে থাকবেন যে মাওবাদীদের একজন নেতা ছিলেন। তিনিও এখানে একটি মুথুকুমারন নামে একটি চরিত্র হয়ে এসেছেন। তিনি এখানে মূল চরিত্র আর কি। গামছা বামছা মুখে বেঁধে একদম সব একদম দেখিয়েছো তুমি? একদম সম্পূর্ণ ল্যান্ডমাইন কিভাবে পাতা হয় থেকে শুরু করে, সেখানে মানে একটু পড়াশোনা করেছিলাম বা ওইসব এলাকায় গিয়ে আমি দীর্ঘদিন মানুষজনের সাক্ষাৎকার নিয়ে এটা একটা গবেষণাধর্মী লেখার মতো লেখা আর কি হয়েছিল। মানে মাওবাদী আন্দোলনের হ্যাঁ, প্রেক্ষাপটে একটা উপন্যাস। হ্যাঁ সেখানে কোনো প্রেম টেম হয় না হ্যাঁ, কিছু? সেখানেও প্রেম একটু রয়েছে। মাওবাদী এক নেত্রী এবং নেতা, যে সেখানেও প্রেম তুমি কি দেখানো হয়েছে। দেখিয়েছো তারা আত্মসমর্পণ করে সরকারি দলে যোগ দিয়েছে? না, সেটা দেখানো হয়নি। সেসব দেখাও। আমার যেখানে উপন্যাসটা শেষ হচ্ছে, অপারেশন গ্রিন হান্ট হচ্ছে, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একই সঙ্গে মুথুকুমারনকে নিকেশ করছে এবং তার সঙ্গী সাথীদের মেরে দিচ্ছে। ছেলেটিকে, মানে আমার এখানের যে মূল যে গল্পের যে নায়ক অঘোর হেমব্রম বলে, সে মারা যাচ্ছে এবং তার যে প্রেমিকা সে কিন্তু বেঁচে থাকছে, সে কিন্তু অন্তঃসত্ত্বা। ও আচ্ছা, সেই সময়ে সেই জায়গায় গিয়ে আমার উপন্যাসটা শেষ হচ্ছে। বেশ। বাঙালি তরুণ ঔপন্যাসিক শুধু প্রেমের উপন্যাস লেখেন না, খুব আগ্নেয় বিষয়কেও আগ্রহ করেন, আশ্রয় করেন। আচ্ছা, তুমি একটুখানি আমাদের পড়ে শোনাও। এই যে মাওবাদীদের নিয়ে যে উপন্যাসটা লিখেছো, এটার নামটা কি জানো? বারুদ কুয়াশার উপত্যকা। বারুদ কুয়াশার উপত্যকা। এটা তো দ্বীপ প্রকাশনী বার হ্যাঁ, করেছে? দ্বীপ বাহ! প্রকাশন। একদম শেষ মুহূর্তের অংশটুকুই শোনাচ্ছি, যেখানে অঘোর মারা গেছে অলরেডি, মুথুকুমারন মারা গেছে। তারপর কমলিনী যে মেয়েটি, যে প্রেমিকা, সে তার একটা এই প্রেমিকা কার? মুথুকুমারনের না তো? না না, এ হচ্ছে ওখানে অঘোর মানে সেও এক অঘোর হেমব্রম। মাওবাদী। হ্যাঁ, সেও মাওবাদী, সেও মারা গেছে। কমলিনী বসে পড়েছে বহু দূরের একটা নুয়ে পড়া সাঁকোর উপর। সাঁকোটার নিচে দিয়ে তীর তীর করে বয়ে যাচ্ছে জল। অস্ত্র সরিয়ে রেখেছে ও। অন্ধকারের ছন্দের ভিতর দিয়ে স্থির কিছু শব্দ যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ওর কান। অঘোরের রেখে যাওয়া বেদনার অভিমান পর্ণমোচী গাছের পাতার মতো নেমে আসছে কমলিনীর দুটো চোখ থেকে। কমলিনী বাঁচতে চেয়েছিল অঘোরের ঘাম, অশ্রু আর শোণিত প্রবাহে। দুটো পাগল ফুল হয়ে তারার মতো আলো ছড়াতে চেয়েছিল ওরা। বারুদ কুয়াশার উপত্যকায় দাঁড়িয়ে ধূপের ধোঁয়ায় ভরিয়ে দিতে চেয়েছিল জঙ্গলমহলের ছায়াময় চরাচর। ও দূরে তাকিয়ে দেখল ওদের সতীর্থ বন্ধুদের দেহগুলো ঘিরে উল্লাসে মেতে উঠেছে ভারতীয় সেনা আর রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা। কমলিনী জানে স্রোতস্বিনীর মতো নতুন করে জঙ্গলের বুকে প্রতিবাদ জন্মাবে আবার। রাষ্ট্রের রক্তচক্ষু, বিরোধিতা, প্রবঞ্চনা আর অবিশ্রান্ত অত্যাচার থেকে একদিন সমাধি খুঁড়ে বেরিয়ে আসবে বিপ্লব। ব্যাস। তুমি এবারে কবিতায় চলে যাই, কারণ না হলে আমাদের একটা সময় তো নির্দিষ্ট। কবিতা লেখার ক্ষেত্রে তোমাকে উৎসাহিত করেছে সব থেকে বেশি কে? পৌলমী সেনগুপ্ত নাকি সুবোধ সরকার? না, কবিতার ক্ষেত্রে পৌলমীদি সেরকমভাবে আমি সাহচর্য খুব বেশি পাইনি। আমি মূলত কবি সুবোধ সরকার, শ্রদ্ধেয় কবি, তাঁর লেখা পড়েই আমি অনুপ্রাণিত হয়েছি এবং তিনি আমাকে খুব স্নেহ করেন। এবং পাশাপাশি আপনার লেখা, বিনায়কদার লেখা, বিভাস রায়চৌধুরীর লেখাও আমার খুব ভালো লাগে। বা তুমি আগের প্রজন্মের কবিদের পড়েছো? হ্যাঁ হ্যাঁ, এই আর কি। পড়েছি, নিয়মিত পড়ি, আমি কবিতাও নিয়মিত পড়ি। তো কবিতা তুমি যে চারদিকে লিখে চলেছো,
তোমার মনে হয় না এটা সময় নষ্ট? কারণ গদ্য উপন্যাস তো বেশি লোকে পড়ে। না, আসলে কবিতা তো আমার প্রথম প্রেম। কবিতা লিখে সময় নষ্ট এটা তো আমি কখনো ভাবতেই পারি না। মানে কবিতা লিখলে বেশি পাঠিকা, বেশি প্রেমিকা আসে, তাই তো? সেটা নয়, তবে কিছু মানে মানুষ আছেন যারা আমাকে বলেছেন যে আমার কবিতা তাদের ভালো লাগে, এটাও বলেছেন। আবার কেউ কেউ বলেন যে আমার গদ্য তাদের ভালো লাগে। এবার আমি দুটোই লিখতে চেষ্টা মেয়েরা করি। কোনটা ভালোবাসে, কবিতা না গদ্য? মেয়েদের তো অনেক রকমের পাঠিকা রয়েছে, যারা কেউ বলে গদ্য ভালো লাগে, কেউ বলে কবিতা ভালো লাগে আর কি। সব কিন্তু রকম। কবিতা যারা ভালো লাগে তারা তো সরাসরি প্রেমের প্রস্তাবও দেয়। না, সেরকম ভাবে প্রেমের প্রস্তাব খুব বেশি পাই না। তোমার রাজু কাঁচি বলে দিচ্ছে, এরকম কত সহস্র প্রস্তাব তুমি পেয়েছো। বেশ, আমরা তোমার কবিতায় একটা আসি। একটি প্রেমের কবিতাই বলছি, কবিতার নাম অফুরান। ঘুমের পাশে ফিরছি আবার, পাহাড়ি কোন শীত শহরে, ঢাকনা দেওয়া মেঘের চাদর অশ্রু হয়ে জমল ঘরে। বৃষ্টি সে তো লজ্জাহীনা, দিনের শেষে গোপন খামে তোমার খবর আনলো বয়ে ফেসবুকে আর ইনস্টাগ্রামে। দীর্ঘ ছায়া ধূসর হলো, ভোর কুয়াশা মরল পিষে, নদীর মতো খুঁড়ছি তোমায় নিভৃত এই কোল বালিশে। এক মুঠো মেঘ বন্দি হলো, ড্রয়িং রুমে জ্বলল বাতি, নির্জনে কাশ বুনছে শরৎ, কি বিশ্বাসে দাঁড়িয়ে ছাতিম। মৃত্যুমুখী জীবন ছিল, বন্দি ঘরের সিমেন্ট ইটে, অকাল বোধন মেঘ ঝরালো দুপুরবেলার কলেজ স্ট্রিটে। ঝড়ঝঞ্ঝায় সিক্ত হলাম, ডুবলো তোমার পায়ের পাতাও, মানব জমিন উঠল কেঁপে, বললে তুমি আমাকে চাও। সেদিন থেকেই রঙিন হলো, আলু পটল মাসকাবাড়ি, যে কলকাতা জলো হাওয়ায় শুকিয়ে নিল তোমার শাড়ি, সে কলকাতায় ভেনিস হলো, লন্ডন তার মুদ্রা দোষে, তর্ক নিয়ে মাঞ্জা চলে কচ্ছপে এবং খরগোশে। নির্বাসনে যতই থাকো শেডের নিচে অচিনপুরে, দু এক কলম লোডশেডিংয়ে আলতো ভালোবাসায় মুড়ে, পাঠিয়ে দেওয়া চাঁদের গুঁড়ো, বৃষ্টি শেষের ঝগড়া আড়ি, কুড়িয়ে নিও ভাসান বেলা, দুকুল প্লাবী সেই আনাড়ির। বাহ! কমলেশ, তোমার আগামী পরিকল্পনা কি? এত গল্প উপন্যাস লেখো, আগামী পরিকল্পনা একটু ছোট্ট করে আমাদের বলে দাও। আগামী পরিকল্পনা আমার, শিবাশিস দা, সত্যি কথা বলতে আরো ভালো লেখা, এটাই আমার পরিকল্পনা। না, সেটা নির্দিষ্ট কিছু ভেবেছো যে একটা ঐতিহাসিক উপন্যাস লিখবো বা? হ্যাঁ, সেরকম ভাবনা চিন্তাও আছে। সেটা এই মুহূর্তে আমি বলছি না, তবে আরো ভালো লিখতে চাই, এই হচ্ছে আসল কথা আর কি। মানে কবিতাই বলুন, গল্পই বলুন, উপন্যাসই বলুন, আমি লিখে যে খুব স্যাটিসফাইড হয়ে যাই সেরকম হতে পারি না। আমার মনে হয় আরো ভালো লিখলে ভালো হতো। তো ওই ভালোর দিকে আরো ছুটে ছুটে যেতে চাইছি আর কি, পৌঁছতে চাইছি ওই আলটিমেটামে। জানি না সেটা কবে পৌঁছতে পারবো। বাহ! তারুণ্যের উত্তাপে অনেকটা সময় কাটলো আমাদের। আমাদের সঙ্গে ছিলেন তরুণ ঔপন্যাসিক, গল্পকার, কবি কমলেশ কুমার। কমলেশ, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তুমি অনেকক্ষণ সময় আমাদের দিলে। যারা এতক্ষণ দেখেছেন, আমরা এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিবাশিস দা, ধন্যবাদ চ্যানেল ওয়ানকে, এবং ধন্যবাদ আমার অসংখ্য দর্শকবৃন্দকে। নমস্কার।